আলাইকুম, আমি সাদিয়া ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। ৩ শর্তে জাতীয় সরকার গঠন করতে চান জামায়াত আমির। জামায়াতে ইসলামী আগামীতে ক্ষমতায় গেলে ৩ শর্তে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সঙ্গে মঙ্গলবার রাতে মতবিনিময় সভা হয়। মিরপুরে উচ্ছেদ অভিযানে বাধা, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর। রাজধানীর মিরপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযানে বাধা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ১ নম্বর গোল চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। বাজার সিন্ডিকেটের কাছে এখনও অসহায় সরকার। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকার নানা সময় জরুরি কিছু উদ্যোগ নেয়। যেমন ব্যবসায়ীরা কোনো পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ালে তাদের চাপে রাখতে সরকারের তরফ থেকে ওই পণ্য আমদানির ঘোষণা আসে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। ৩ শর্তে জাতীয় সরকার গঠন করতে চান জামায়াত আমির। জামায়াতে ইসলামী আগামীতে ক্ষমতায় গেলে ৩ শর্তে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার ৯ ডিসেম্বর রাতে রাজধানীর মিরপুরের কাফরুলে নির্বাচনী প্রচারণায় তিনি এই কথা জানান। জামায়াত আমির বলেন, আমাদের অনেক বন্ধু বলেন তারা ক্ষমতায় গেলে আমাদের বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করবেন, কিন্তু আমরা ক্ষমতায় গেলে ৩ শর্তে তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করব। ডাক্তার শফিকুর রহমান বলেন, সব নাগরিকের মধ্যে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দেখতে চায় জামায়াত। বিদ্যমান বৈষম্যপূর্ণ অর্থনৈতিক অবস্থার অবসান ঘটাবে জামায়াত। দেশের শ্রমিক ও সম্পদশালীদের মধ্যকার আকাশচুম্বী ব্যবধান কমিয়ে আনা ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর টেন্ডারবাজদের কারণে দেশের মানুষের স্বস্তি নিশ্চিত হচ্ছে না। সমাজে রন্ধ্রে রন্ধ্রে এখন দুর্নীতির বিস্তার ঘটে গেছে। নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু না হওয়ায় দেশের অপরাধ কমানো সম্ভব হয়নি মন্তব্য করে জামায়াত আমির বলেন, সব অপরাধের যাত্রা শুরু হয় অপনির্বাচন থেকে। তাই আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু করে সত্যিকারের জনগণের প্রতিনিধিদের দেশ গড়ার সুযোগ দিতে হবে। তিনি আরও বলেন, অনেক নির্বাচনের আগে ওয়াদা করে ক্ষমতায় গেলে কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন প্রতিষ্ঠা করবে না, আর জানাবার পারলে একবার ঘোষণা দিন যে ক্ষমতায় গেলে কুরআনের আইন প্রতিষ্ঠা করবেন। জামায়াত আমির বলেন, অনেকে আমাকে বলেন আমার জন্য বুলেট প্রুফ গাড়ি দরকার, কিন্তু আমি আল্লাহর কাছে আমার নিরাপত্তা প্রত্যাশা করি। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সঙ্গে মঙ্গলবার রাতে মতবিনিময় সভা হয়। এই সময় ১০১ জন সেনা, নৌ ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিচালনা করেন মেজর জেনারেল অবসর ফজলে এলাহি আকবর। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পেশাল সিকিউরিটি ফোর্সের এসএসএফের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসর সৈয়দ ফাতেমি আহমেদ রুমির কাছে দুঃখ প্রকাশ করেন। তারেক রহমান তার বক্তব্যে বলেন, স্ক্রিনে এখানে আমি একজনকে দেখতে চাচ্ছি, এটা একান্ত একটু পার্সোনাল ব্যাপার, তারপরেও আমি একটু এখানে উল্লেখ করতে চাচ্ছি। আমাদের সামনে এখানে আম্মার সময় ছিলেন, উনি এসএসএফের ডিজি ছিলেন, রুমি সাহেব উপস্থিত আছেন। তখন অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর কর্মকর্তাদের সারিতে থাকা সৈয়দ ফাতেমি আহমেদ রুমি জবাব দেন, জি আছি। এরপর তারেক রহমান বলেন, রুমি সাহেব, আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা মিছিল হয়েছিল একবার, সেই পুরান ঢাকা থেকে আমিনবাজারে, এবং পুরা মিছিলটা আমি হেঁটে এসেছিলাম, আম্মাও ছিলেন সেই মিছিলে। তো সেই মিছিলে অনেক ভিড়, হট্টগোল, আপনি আমাকে একটা কোনো কিছু বলেছিলেন। আই এম ভেরি সরি, আমি সেদিন আপনার সঙ্গে একটু রূঢ় ব্যবহার করেছিলাম। সব কিছু মিলে আই এম ভেরি সরি ফর দ্যাট। আমি অনেক দিন চেষ্টা করেছি আপনাকে রিচ করার জন্য। আই রিকোয়েস্ট মাই অ্যাপোলজি। আমি সুযোগ পাইনি, আজকে সুযোগ পেয়েছি, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। এ সময় জবাবে মেজর জেনারেল অবসর সৈয়দ ফাতেমি আহমেদ রুমি বলেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। যেটা বলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, আই উইল রিমেম্বার ইট।
তারেক রহমান তার মা বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে বলেন, আম্মা অসুস্থ হওয়ার আগে সর্বশেষ যেই সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছিলেন ২১ নভেম্বর, সেখান থেকে আসার পরে উনি অসুস্থ হয়েছেন। উনি যেই অনুষ্ঠানটিতে গিয়েছিলেন যাবার আগেও কিন্তু একটু অসুস্থ ছিলেন। ওনাকে ডাক্তাররা কয়েকবার বলেছিলেন যে ম্যাডাম মনে হয় না গেলে বোধহয় ভালো হয়, কিন্তু ওই অসুস্থ শরীরেও উনি ওনার মনের সর্বোচ্চ শক্তি, অসুস্থ শরীরের সর্বোচ্চ শক্তিকে এক করে ওই অনুষ্ঠানটিতে গিয়েছিলেন। উনি যখন অনুষ্ঠানটি থেকে ফিরে আসেন তখন আমার ছোট ভাইয়ের স্ত্রী বলছিল, আম্মা অনুষ্ঠানে যাওয়ার পর যতক্ষণ ওখানে ছিলেন এবং উনি ফিরে আসার পরে মানসিকভাবে উনি এতটা বুস্ট আপ ছিলেন যে ওনার মনেই হচ্ছিল না যে উনি অসুস্থ একজন মানুষ। এই কথাটা দিয়ে আমার মনে হয় আর বুঝতে কারো বাকি থাকে না, আপনাদের সঙ্গে সার্ভিসে অথবা যে অবস্থায় থাকুন আপনাদের সঙ্গে জিয়া পরিবারের সম্পর্কটা কি। আমি পুরো বিষয়টা এই ছোট্ট ঘটনা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আমি বিশ্বাস করি এই ঘটনার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন, যারা এই ঘরেই আছেন, অনলাইনে যারা দেখছেন, সবাই বোধহয় বিষয়টা বুঝতে পারবেন ওনার মনটা কোন জায়গায় আছে, উনি কিভাবে দেখেন পুরা ডিফেন্সকে, বাংলাদেশের আর্মি হোক, নেভি হোক, এয়ারফোর্স হোক, পুরো ডিফেন্সটাকে উনি কিভাবে দেখেন তা এই ঘটনার মাধ্যমে প্রকাশ পায়। তিনি বলেন, দয়া করে আপনারা ভুল বুঝবেন না, বিগত স্বৈরাচারের সময় যে রিক্রুটমেন্টগুলো হয়েছিল সেখানে বিএনপি শহীদ জিয়া, খালেদা জিয়া সম্পর্কে একটা নেতিবাচক পারসেপশন বা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, একটা দূরত্ব তৈরি করার জন্য। আমাদের ধারণা এটি সম্পূর্ণভাবে তাদের তৈরি ছিল। এই বিষয়টি বোধহয় আজকে ক্লিয়ার হয়ে গেছে। আমি আমাদের ব্যক্তিগত পারিবারিক একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি। আমার মনে হয় এটার মাধ্যমে পুরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সামনের নির্বাচনে আমাদেরকে পরিপূর্ণ জয়লাভ করতে হবে। যে দলটি স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আবার ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। সাইবার যুদ্ধ মোকাবেলা করতে হবে। তিনি বলেন, ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না সেটা ভাববেন না। বিএনপি গণতন্ত্রের ব্যাপারে কখনো আপোষ করেনি। অনুষ্ঠানে বক্তব্য দেন এয়ার ভাইস মার্শাল অবসর আলতাফ হোসেন চৌধুরী, মেজর অবসর হাফিজ উদ্দিন বীর বিক্রম, লেফটেন্যান্ট কর্নেল অবসর শামসুজ্জোহা, মেজর অবসর রেজা কারিম, মেজর অবসর শামসুজ্জোহা, মেজর অবসর জামাল হায়দার, মেজর অবসর আজিজুল হক, কর্নেল অবসর হারুনুর রশিদ, এয়ার কমোডোর অবসর শাফিক আহমেদ, রিয়ার অ্যাডমিরাল অবসর মোস্তফিজ, লেফটেন্যান্ট কর্নেল অবসর জয়নাল আবেদিন, কর্নেল অবসর জগলুল, লেফটেন্যান্ট অবসর ইমরান কাজল, মেজর অবসর গোলাম মান্নান চৌধুরী, ক্যাপ্টেন অবসর রেজাউর রহমান, মেজর জেনারেল অবসর জামিল ডি আহসান বীর প্রতীক, কর্নেল অবসর হান্নান মৃধা প্রমুখ। মিরপুরে উচ্ছেদ অভিযানে বাধা, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর। রাজধানীর মিরপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযানে বাধা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ১ নম্বর গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগমের নেতৃত্বে মিরপুর ১ নম্বর গোলচত্বর ও বাগদাদ শপিং কমপ্লেক্সের আশপাশ এলাকায় অবৈধ স্থাপনাসহ বিভিন্ন দোকানপাট উচ্ছেদে অভিযান চলছিল। অভিযানে অংশগ্রহণকারীরা দুপুর ১:৩০টার দিকে মুক্তিযোদ্ধা সুপারমার্কেটের সামনে পৌঁছালে ১০০-১৫০ দোকানদার ও হকার তাদের ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে হামলাকারীরা ম্যাজিস্ট্রেটের গাড়ি ধাওয়া করে ভাঙচুর করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ওই এলাকায় পুলিশ মোতায়েন আছে, পরিস্থিতি এখন স্বাভাবিক। বাজার সিন্ডিকেটের কাছে এখনও অসহায় সরকার। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকার নানা সময় জরুরি কিছু উদ্যোগ নেয়। যেমন, ব্যবসায়ীরা কোনো পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ালে তাদের চাপে রাখতে সরকারের তরফ থেকে ওই পণ্য আমদানির ঘোষণা আসে। পেঁয়াজ ও ভোজ্য তেল সহ কয়েকটি অতি প্রয়োজনীয় পণ্যের বেলায় এমনটি ঘটে অহরহ। কোনো কারণ ছাড়াই পেঁয়াজের দাম ১ লাফে কেজি প্রতি ৫০ টাকা বেড়ে যাওয়ার ঘটনা গত ১-২ দিনের ব্যবধানে ঘটেছে। সরকার পেঁয়াজ আমদানি করবে বলে জানান দেওয়ার পর চট্টগ্রামে পেঁয়াজের দাম কেজি প্রতি ৪০ টাকা কমে যাওয়ার খবর এসেছে। সেই খবরের প্রভাব রাজধানীসহ দেশের অন্য অঞ্চলেও পড়ছে বলে শোনা যাচ্ছে। সরকার যখন পণ্যের দাম ঠিক করে ব্যবসায়ীদের আমদানির অনুমতি দেয়, তখন স্বভাবতই তার সুবিধা পাওয়ার কথা জনগণ তথা ভোক্তার। কিন্তু বাস্তবে ভোক্তা উপকারভোগী না হয়ে সুবিধা হয় বাজার সিন্ডিকেটের। সরকার খুব হম্বিতম্বি করে পণ্যের দাম নিয়ে কিছু একটা করার চেষ্টা করেও সেটি বাস্তবায়ন করতে না পারার একটা দায়ও আছে। বাজার বিশ্লেষকরা এমনটিই মনে করছেন। তাদের মতে, জনগণের স্বার্থ রক্ষার চেষ্টা থাকলেও সরকার আড়ালে বাজার সিন্ডিকেটের সেই পুরনো কারবারিদের কাছেই অসহায়। এখন বাজার পরিস্থিতি কেমন, এই প্রশ্নের জবাব এক কথায় বলা মুশকিল। বাজার অব্যবস্থাপনা ও
সিন্ডিকেটের কারণে জবাবটি এমন। যদিও নিত্যপণ্যের উৎপাদন, মজুদ ও সরবরাহ স্বাভাবিকই আছে, বাজার ও গুদামে পণ্যের কোনো ঘাটতিও নেই। এরপরও সিন্ডিকেটের কারসাজিতে পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিশেষ করে বছরের শেষ দিকে এসে পেঁয়াজ ও ভোজ্য তেলের দাম নিয়ে নাজেহাল ভোক্তা। অসাধু চক্র নির্দিষ্ট সময় এক বা একাধিক পণ্য টার্গেট করছে, পরিকল্পিতভাবে বাড়াচ্ছে দাম। মন্ত্রণালয় পণ্যের দাম নির্ধারণ ও আমদানির অনুমতি দিচ্ছে, কিন্তু যত টাকা দাম বাড়ানো হয়েছিল পুরোটা না কমিয়ে সামান্য কিছু কমানো হচ্ছে। এতে ভোক্তার উপকার বলতে যেই লাউ সেই কদু। বাজারে সরকারের তদারকি কেমন, এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে যে তথ্যটি সামনে এলো সেটি হচ্ছে আড়তদার সিন্ডিকেট পেঁয়াজের দাম নিয়ে কারসাজি করছে। চক্রের সদস্যরা সেপ্টেম্বর থেকেই মূল্য বৃদ্ধি শুরু করে। সর্বশেষ গেল 2 দিনে পেঁয়াজের সংকটের কথা বলে ভরা মৌসুমে কেজি প্রতি 40-50 টাকা বাড়িয়ে খুচরা বাজারে সর্বোচ্চ 160 টাকায় বিক্রি করে। বাজার থেকে অবৈধভাবে তুলে নেয় কয়েক হাজার কোটি টাকা। অন্যদিকে তারা মৌসুমি আমদানি অনুমতির চাপ দিয়ে সরকারকে ঝাঁকি দেয়। যদিও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান দেশে পেঁয়াজের সংকট নেই, মৌসুমের নতুন পেঁয়াজ বাজারে আসছে। এমন সময় আমদানি অনুমতি দিলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনও জানায় দেশে পেঁয়াজের কোনো সংকট নেই, কারসাজির মাধ্যমে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে। বিটিটিসি আরও জানায় গত অর্থবছরে দেশে 44,48,000 টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। সংরক্ষণ সমস্যাসহ নানা কারণে বাজারে আসতে পেরেছে 33 লাখ টনের মতো। পেঁয়াজ ছাড়া একই সময় মোট 4,83,000 টন পেঁয়াজ আমদানিও হয়েছে। তবে এত কিছুর পরও অদৃশ্য শক্তির কাছে নত হয়ে শনিবার রাতে বাজার সহনীয় রাখতে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার। কৃষি মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন 50টি করে আইপি অর্থাৎ আমদানি অনুমতি ইস্যু করা হবে। প্রতিটি আইপিতে সর্বোচ্চ 30 টন পেঁয়াজ আমদানির অনুমোদন থাকবে। পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। এত কিছুর পরও বাজারে কমছে না পেঁয়াজের দাম। সোমবার 8 নভেম্বর প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা দরে, যা 2 দিন আগে বিক্রি হয়েছে আরও বেশি 140 থেকে 160 টাকা। 4 দিন আগে প্রতি কেজি পেঁয়াজের সর্বোচ্চ দাম ছিল 110 টাকা। অক্টোবরের শেষ দিকে ছিল 70 টাকা। এর আগের মাসে সেপ্টেম্বরে কেজি প্রতি বিক্রি হয় 60 থেকে 65 টাকায়। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরজমিন উইং সূত্র জানায়, প্রকৃতপক্ষে বাজারে সরবরাহের কোনো ঘাটতি নেই। আমদানির অনুমতি দিতে সরকারকে বাধ্য করতে সিন্ডিকেট চক্র কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়েছে। মার্কেট প্রসেসে 1 লাখ টনেরও বেশি পুরনো পেঁয়াজ আছে। অন্যদিকে গত 10 নভেম্বর লিটারে 9 টাকা বাড়ানোর অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয় চিঠি দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। 24 নভেম্বর তারা আবারও মূল্য সমন্বয় সুপারিশ করে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 2 বার অনুমতি চাওয়া হলেও মন্ত্রণালয় সাড়া দেয়নি। এ পর্যায়ে ব্যবসায়ী সংগঠন একরকম অনুমতি ছাড়াই প্রতি লিটারে 9 টাকা বাড়িয়ে খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেল 198 টাকায় বিক্রির সিদ্ধান্ত নেয়। বাজারে ছাড়া হয় তেল, ফলে ক্রেতাকে বাড়তি দামেই তেল কিনতে হয়। এরপর নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। সরকারের পক্ষ থেকে বলা হয় কোম্পানিগুলো খেয়াল খুশি মতো বাড়তি দামে সয়াবিন তেল বিক্রি করছে। ব্যবসায়ীদের শোকজ করা হয়। মূল্য বৃদ্ধি রোধে মন্ত্রণালয়ে দফায় দফায় সভাও হয়। সর্বশেষ রোববার ব্যবসায়ীদের সঙ্গে সভা করে লিটারে 6 টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়। অর্থাৎ ব্যবসায়ীরা লিটারে অযৌক্তিকভাবে 9 টাকা বাড়ালেও সরকার কিছু কমিয়ে 6 টাকার বৈধতা দেয়। এতে ক্রেতার পকেট কাটলেও স্বার্থ রক্ষা হয় সেই সিন্ডিকেটের। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট SM নাজের হুসেন যুগান্তরকে বলেন, দেশে পেঁয়াজের কোনো ঘাটতি নেই। তারপরও অসাধুরা পণ্যটির দাম বাড়িয়ে আমদানির অনুমতি নিয়েছে। সরকার কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে উল্টো অসাধুদের স্বার্থ দেখেছে। ভোজ্য তেলের ক্ষেত্রে একই পদক্ষেপ নিয়েছে সরকার। এখন ভোজ্য তেলের দাম বাড়ার কথা নয়, সরকারের পক্ষ থেকেও পরিষ্কারভাবে এই তথ্য ব্যবসায়ীদের দেওয়া হয়েছিল। এরপরও বাণিজ্য মন্ত্রণালয় লিটারে 6 টাকা বাড়ানোর অনুমতি দিয়েছে। ব্যবসায়ীরা 9 টাকার বিপরীতে সরকার 6 টাকা বাড়িয়ে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করেছে। মাঝখানে পকেট কাটা গেছে ভোক্তার। পেছনের বছরে কারসাজির চিত্র 2023 সালের শুরুতে আলুর কেজি ছিল 20 টাকা, মে মাসে বেড়ে হয় 35 টাকা, জুন মাসে বিক্রি হয় 45 টাকা। তখন সরকার আলুর দাম নির্ধারণ করে 35 থেকে 36 টাকা কেজি, কিন্তু সেই দামও তখন কার্যকর হয়নি। তখন বাজারে আলু বিক্রি হয় 45 থেকে 50 টাকা কেজি। এছাড়া একই বছরে মার্চে পেঁয়াজের কেজি ছিল 30 টাকা, মে মাসে বেড়ে হয় 55 টাকা। এরপর মূল্য গিয়ে দাঁড়ায় 90 টাকা।
তখন সরকার মূল্য নির্ধারণ করে 64 থেকে 65 টাকা কেজি, কিন্তু বাজারে তখন বিক্রি হয় প্রতি কেজি 80 থেকে 85 টাকায়। এছাড়া একই বছরের জানুয়ারিতে প্রতি পিস ডিমের দাম ছিল 10 টাকা, মে মাসে বেড়ে হয় 11 টাকা, সেপ্টেম্বরে বিক্রি হয় সর্বোচ্চ 14 টাকা, পরে সরকার নির্ধারণ করে 12 টাকা, কিন্তু বাজারে তখন ডিম প্রতি পিস বিক্রি হয় 13 টাকায়। পাশাপাশি 2022 সালের সেপ্টেম্বরে খোলা চিনির কেজি ছিল 90 টাকা, মে মাসে দাম বেড়ে হয় 135 টাকা, সেপ্টেম্বর মাসে সরকার চিনির দাম নির্ধারণ করে 130 টাকা কেজি, কিন্তু সেই দামও তখন মানা হয় না, বাজারে তখন বিক্রি হয় 135 টাকায়। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের BIDS এর সাবেক মহাপরিচালক ডাক্তার MK মুজিরি বলেন, পণ্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে আগে থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। সরকার কি করছে সেটি ভোক্তা ও ব্যবসায়ীদের জানাতে হবে, অনিয়ম করলে শাস্তি নিশ্চিত করতে হবে, তাহলেই ভোক্তা সরকারের উদ্যোগে সুফল পাবে। ভোক্তা সুরক্ষা দিতে হলে বাজার নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে হবে।